পতেঙ্গায় বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। আছড়ে পড়ল কর্ণফুলী নদীতে। এক পাইলটের অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ করে বিমান প্রশিক্ষণ অবস্থায় আকাশে আগুন ধরে গেছে। পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছে। আমাদের ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন। শীর্ষ সন্ত্রাসী ইমন, আশিস চৌধুরী সহ ৬ আসামি খালাস। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা জানালেন মন্ত্রী। তিস্তা প্রকল্প নিয়েও ইতিবাচক দিল্লি। শুক্র ও শনিবার সমাবেশ করতে চায় বিএনপি। শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে বলছে ডিএমপি। চূড়ান্ত সিদ্ধান্ত বিকালে। প্রথম দফার উপজেলা নির্বাচনের সহিংসতা, ভোটার উপস্থিতিও ছিল কম। আওয়ামী নেতাদের জয় জয়কার, নজর কেড়েছেন বিএনপির বহিষ্কৃতরাও। হজের প্রথম ফ্লাইটে সৌদি গেছেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় খুশি মুসল্লিরা। শিগগিরই ভিসা জটিলতার সমাধান জানালো হাব। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফায় ইসরায়েলি পদাতিক বাহিনীর স্থলাভিযান। জনবহুল এলাকায় ঢুকলে সমর্থন প্রত্যাহার ঘোষণা বাইডেনের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে ISPR জানিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থাই আশঙ্কাজনক। সকাল 10:22 এই দুর্ঘটনা ঘটে। আকাশে প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে কর্ণফুলী নদীর 11 নম্বর ঘাটে আছড়ে পড়ে বিমানটি। এর আগে 2 পাইলট প্যারাশুট দিয়ে বিমান থেকে নেমে পড়েন। দ্রুতই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। এই দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বিমান প্রশিক্ষণ অবস্থায় আকাশে আগুন ধরে গেছে। যখন ওরা ল্যান্ড করতে গেছে তখন আর ল্যান্ড করতে পারেন নাই। পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে এখানে আসার পর দেখছি পাইলটকে মাঝি নিয়ে আসছে। সোলার একটা মেশিন আসার কথা, ওই মেশিনটা আসলে শনাক্ত হবে। শনাক্ত করার পর আমাদের ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা ট্রেনে নিয়ে আসবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন, তিনি দুর্ঘটনাস্থলেই আছেন। সুমন, উদ্ধার কার্যক্রমের আসলে সবশেষ কি তথ্য আছে সেটি জানতে চাচ্ছি। আর পাশাপাশি যে 2 পাইলটের কথা আমরা জানাচ্ছিলাম, তাদের অবস্থা কেমন, কি বলছেন চিকিৎসকরা? বৃষ্টি, 2 পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ তিনি মৃত্যুবরণ করেছেন, এমনটি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপপুলিশ কমিশনার সাকিলা সুলতানা। তবে এখনো পর্যন্ত সেই বিষয়টি ISPR থেকে নিশ্চিত করা হয়নি। তাদের যে সকালের বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছেন তাদেরকে উদ্ধার করে অসীম জাওয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক, সেটি আসলে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম। এবং এই যে উদ্ধার অভিযান সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল, তারা আসলে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি যেহেতু কর্ণফুলী নদীতে পড়েছে, সেটি কিন্তু বিধ্বস্ত হওয়ার পরপরই সেটি ডুবে যায় এবং সেটির অবস্থান আসলে কোথায় সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। নেভির যে সোলার
যেই মেশিনটি রয়েছে সেটি আসলে সেটির মাধ্যমে পানির তলদেশে আসলে দেখা হবে কোথায় সেটি রয়েছে। সেই সাথে ডুবুরি দলরা আসলে চেষ্টা চালাচ্ছেন, সেই সাথে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন তাদের ছোট ছোট যে বোর্ড রয়েছে সেখানে কোথায় রয়েছে এই জাহাজটি, এই বিমানটি, সেটি আসলে শনাক্ত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তাদের দেখানো যে জায়গাগুলো রয়েছে সেখানে মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন, যদিও বা যেহেতু এই কর্ণফুলী নদীর স্রোত রয়েছে সেক্ষেত্রে যেই জায়গাটিতে এটি আশ্রয় পড়েছেন সেখানে সেই জায়গাটিতে আসলে আছেন কিনা সেটি নাকি সেখান থেকে স্রোতের টানে আসলে অন্য জায়গায় সরে গিয়েছে সেই বিষয়গুলো আসলে দেখছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন বিভিন্ন সংস্থার, তারা আসলে সব মিলিয়ে পরিকল্পনা করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি বলছেন সেটি শনাক্ত হওয়ার পর উদ্ধারে কিন্তু বেশি সময় লাগবে না, অর্থাৎ তারা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেটি উদ্ধার করতে সক্ষম হবে এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে, আইএসপিআরও আসলে বলছেন যে 10:22 নাগাদ আসলে এই দুজন পাইলট তারা প্রশিক্ষণ বিমানটি নিয়েই চট্টগ্রামের যেই বিমানবন্দর রয়েছে সেখান থেকে উড্ডয়ন করেছেন। পরবর্তীতে হঠাৎ পেছনের দিকে, বিমানের পেছনের দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরবর্তীতে তারা কিন্তু সেটি আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং তারা আগেই যখন প্যারাশুটে তারা নিরাপদে নেমে গিয়েছেন তখনই কিন্তু বিমানটি আশ্রয় পড়েছে পতেঙ্গার যেই এখানে কর্ণফুলীর ঘাট রয়েছে সেখানে, এবং পরবর্তী উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ সুমন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত এবং 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। প্রায় 25 বছর পর এই রায় ঘোষণা করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণভ চক্রবর্তীর আদালত এই রায় দেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। রায় বলা হয়, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বাকিদের খালাস দেওয়া হয়েছে। দুপুরে একটু আগে কাঠগড়ায় হাজির করা হয় 2 আসামি, সানজিদুল ইসলাম ইমন আর আশিস রায় চৌধুরীকে। বাকিরা সবাই পলাতক। 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে 1998 সালের 17 ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আপিল বিভাগে তারা যাবেন। চেষ্টা করা হচ্ছে যে আসামিদেরকে এই মামলা থেকে কিভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তাকে যেসব কথা বলা হচ্ছে তার কোনোভাবেই সে এই মামলা জড়িত নয়। এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে, এই জন্য আমরা খুশি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। কোর্ট প্রাঙ্গণে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন। রাব্বি, এই আলোচিত মামলার রায় সম্পর্কে আর কি জানা গেল একটু বিস্তারিত করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বললেন? নুসরাত বৃষ্টি, প্রথমেই বলতে চাই যে এটি আসলে বহু বছরের একটি মামলা। আপনি জানেন যে আলোচিত এই হত্যা মামলার রায় হতেই এত বছর সময় লাগলো। বিচারক বলেছে যে আসলে প্রত্যেক বিচার প্রার্থী চায় ন্যায় বিচার পাক এবং ন্যায় বিচারের জন্য কিন্তু তথ্য প্রমাণ দরকার হয় এবং সেই তথ্য প্রমাণের ঘাটতি ছিল এই মামলার রায়ে। বিশেষ করে মামলার নথি গায়েব করা হয়েছে, সাক্ষীরা ভয়ে বা নানান কারণে মিথ্যা সাক্ষী দিয়েছে। রায় পড়ার শুরুতেই তিনি বলেছেন যে এই মামলায় তথ্য প্রমাণের ঘাটতি আছে এবং সেই সঙ্গে সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিয়েছে, একই সাথে নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল। তারপরও যতটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই যাবজ্জীবন সাজা হয়েছে 3 আসামির এবং বাকিরা খালাস পেয়েছে। এবং এতে করে মানে রাষ্ট্রপক্ষের অসন্তুষ্টি থাকার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে তারা এখনই
এখনই পূর্ণাঙ্গ রায় না পড়ে তারা এখনই কোনো মন্তব্য করবেন না এবং সেজন্য তারা পূর্ণাঙ্গ রায়ের পর তারা আপিল করবেন কিনা তা জানাবেন। আর আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে প্রায় বহু বছর ধরে মিথ্যা মামলা তাদের যে ভাষ্যমতে মিথ্যা মামলায় বহু বছর জেল খেটেছে এবং এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া এসেছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী ওই সময় অনেক সুপারস্টার নায়ক ছিলেন এবং তার মৃত্যুর পর আসলে মামলা হয়, আসামি গ্রেফতার হয়, কিন্তু সেই সব কিছুই কিন্তু বহু বছর ধামাচাপা পড়েছিল। সব উচ্চ আদালতের নির্দেশে এই মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানি শেষ হলো এবং এই মামলার রায়ে আসলে আমরা দেখেছি এই মামলার রায়ে সন্তুষ্টি যারা জানিয়েছেন তাদের কথাও বলছিলেন। ধন্যবাদ জানাচ্ছি রাব্বিকে। বেইজিং এর তুলনায় দিল্লি সরকারই পাবে অগ্রাধিকার, ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর এই অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানিয়েছেন তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, আর সাথে নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ আনতেও দিল্লির অনাপত্তি পাওয়ার খবর দিয়েছেন হাসান মাহমুদ। লোকসভা নির্বাচনের মধ্যেই ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব। দিনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন ভারতের এই শীর্ষ কূটনীতিক। এ সময় কানেক্টিভিটি বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা সহ তারা বিভিন্ন ইস্যুতে কথা বলেন। গণভবন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বিনয় মোহন কোয়ার্তা। পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার সৌজন্য সাক্ষাৎ চলে ঘণ্টা খানেক। সে সময় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার কথা তোলেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি না বেইজিং, কোথায় প্রধানমন্ত্রী আগে যাচ্ছেন জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। মন্ত্রীর সাথে আলোচনায় আসে তিস্তা বহুমুখী প্রকল্পের কথা। চীনের পর তাতে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে ভারতও। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতেও দিল্লির সম্মতি মিলেছে, এমনটা জানান মন্ত্রী। ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেজ কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারব। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দিল্লি সম্পর্ক। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নয়াপল্টনে শুক্রবার দক্ষিণ মহানগর বিএনপি ও শনিবার যুবদল সমাবেশ করতে চায়। এ বিষয়ে পুলিশের অনুমতি চাইতে ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিনের সাথে আলোচনা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সকালে আলোচনা শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বলেছেন, কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। সাপ্তাহিক বন্ধের দিন যানজটের সমস্যা না থাকায় সমাবেশ ও মিছিলের বিষয়ে সমস্যা হবে না বলেই আশা করেন বিএনপির নেতারা এবং এ বিষয়ে ডিএমপি ইতিবাচক বলেও জানিয়েছেন তারা। পুলিশ সমাবেশে সার্বিক সহযোগিতা করবে বলেও আশা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ। দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী জানিয়েছেন সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষিত হতে পারে এবং পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন জানিয়েছেন বিকেলে সিদ্ধান্ত জানানো হবে। আপনারা বলছেন যে ঠিক আছে, আপনাদের কর্মসূচিতে আপনারা করবেন, এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে যদি পুলিশ কমিশনার মহোদয় এটির অনুমতি প্রদান করেন এবং কিছু কিছু বিষয়ে অনুরোধ করে রাখেন যে তারা যেন মহানগরবাসীর সুবিধার্থে এগুলো অনুসরণ করেন, আমরা আশা করি যে তারা সেগুলো অনুসরণ করবেন। নিজের নামে প্রকল্প গ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে হবে। সকালে একনেক সভায় প্রধানমন্ত্রী এসব অনুশাসন দিয়েছেন। একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়নে খরচ হবে 5,563 কোটি টাকা। অর্থ বছরের শেষ সময়ে এসে অবকাঠামো খাতের উন্নয়নে জোর দিয়েছে সরকার। স্থাপন করা হবে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, নির্মাণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট। নতুন বাজেট পেশের আগে এই সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। অনুমোদন পেয়েছে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার পল্লী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন। আর সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিরা বেশ সন্তুষ্ট। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানিয়েছেন সবাই নিবন্ধিত উপায়ে হজ পালন করতে পারবেন। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আল্লাহ আমাকে যে বাবু বাতাসের সাথে উড়াই নিয়ে যেতে পারেন আপনি, এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল, টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারি না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আছি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকোনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আপনাদেরকে সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছি, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এ বিষয়ে আমরা আবারও আপনাদেরকে আরও তথ্য জানাতে চাই। উদ্ধারে এটি কর্ণফুলী নদীতে এখন নৌবাহিনী অভিযান চালাচ্ছে, সেখানে আমাদের সহকর্মী আল আমিন শিকদার আছেন, তার কাছ থেকে জেনে নেব কি অবস্থা এখন। আল আমিন, উদ্ধার কাজ সম্পর্কেই জানতে চাচ্ছি। যেমনটি মাত্রই দর্শকদেরকে জানালাম যে নৌবাহিনী এখন যোগ দিয়েছে, অভিযান চালাচ্ছে উদ্ধারে কর্ণফুলী নদীতে। আপনি কি অবস্থা দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আমরা এই মুহূর্তে রয়েছে একেবারে কর্ণফুলী নদীর যে 11 নম্বর ঘাট রয়েছে, সেই ঘাটের যেই জায়গাটিতে নৌবাহিনীর উদ্ধারকারী একটি জাহাজ রয়েছে, বলবান জাহাজ, এবং পাশাপাশি একটি সোনার বিশেষায়িত একটি বোট রয়েছে, যেটির মাধ্যমে আসলে স্ক্যানিং করে দেখা হচ্ছে যে বিমানটি আসলে ঠিক কোন জায়গায় পড়েছে। সেই জায়গাটিতে আমরা রয়েছি, নৌবাহিনীর সাথে আমরা রয়েছি নৌবাহিনীর একটি বোটে, এবং সেই জায়গাটি থেকে দেখানোর চেষ্টা যে এই জায়গাটিতে এখন নৌবাহিনীর বিশেষায়িত বেশ কয়েকটি ডুবুরি দল তারা কিন্তু ডাইভ করছে এবং তাদের আমরা দেখছি যে অক্সিজেন মাস্ক পরে এবং অক্সিজেন সাথে নিয়ে ডুবুরি দল এই যে জায়গাটি দেখা যাচ্ছে, যেখানে আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেই জায়গাটিতে তারা কয়েক ধাপেই কিন্তু নেমেছে এবং চেষ্টা করছেন হয়তো শনাক্ত করার যে ঠিক কোন জায়গাটিতে যে প্রশিক্ষণরত যে বিমানটি ছিল সেটি ঠিক কোন জায়গাটি
জায়গাটিতে রয়েছে সেটি জানার জন্যই কিন্তু ডুবুরি দল সেখানে বারবার নামছেন এবং সেটি শনাক্ত করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই শনাক্ত করার জন্য একটি জাহাজ রয়েছে, বিশেষায়িত জাহাজ। সেই জাহাজটি একটু আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আমার ঠিক ডানেই রয়েছে জাহাজটি। এটি সোনার বিশিষ্ট একটি নৌবাহিনীর বিশেষায়িত জাহাজ, যেটির মাধ্যমে আসলে স্ক্যানিং করে দেখানো যায় যে তারা বুঝতে পারে ঠিক কোন জায়গাটিতে বিমানটি রয়েছে বা কোনো ধাতব পদার্থ বা যেটি আসলে নদীর তলদেশে রয়েছে সবকিছুই কিন্তু আসলে এটির মাধ্যমে স্ক্যানিং করে তারা জানতে পারে। সেই জায়গাটিতেও আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত দল সে জায়গাটিতে রয়েছে। তারা একের পর এক চেষ্টা করছেন যে আসলে মূলত সেই জায়গাটি থেকে কিছু বের করা এবং করার সেই চেষ্টাই কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেই দৃশ্যগুলো আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত বলতে গেলে আমরা বলতে পারি যে কোনো ধরনের আশানুরূপ ফল বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। যে এখনো পর্যন্ত তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কার্যক্রম চলছে, তবে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি। ঠিক নিশ্চয়ই সেটি শেষ হবার পরে আপনার মাধ্যমে আবারও বিস্তারিত জানাবো। আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ধাপের 139 উপজেলা পরিষদের ভোটে বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত প্রার্থীরাই জয় পেয়েছেন। আর স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতাও বিজয়ী হয়েছেন এবং তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আনোয়ারুল ইসলাম, গমস্তাপুরে আশরাফ হোসেন, বান্দরবান সদরের আব্দুল কুদ্দুস, সিলেটের বিশ্বনাথে সুহেল আহমদ, গাজীপুর সদরের ইজাদুর রহমান চৌধুরী, শেরপুরে আমিনুল ইসলাম বাদশাহ, ময়মনসিংহের হালুয়াঘাটের আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন। আর নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন, কুড়িগ্রামের ছিলমারিতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান শাহিন। এর আগে রাতে ফল ঘোষণাকে কেন্দ্র করে 3 জেলায় সংঘর্ষ হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণে 5 জন আহত হয়েছে। বুধবার রাতে ফলাফল ঘোষণার সময় প্রার্থী হুমায়ুন রেজা এবং আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘাত হয়। সিলেটেও বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ায় প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি পেটা করে। উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেই এই সংঘর্ষ হয়। ৭৪টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী বিজয়ী হন, কিন্তু কেন্দ্রের ফলাফলে এজেন্টের স্বাক্ষর না থাকায় পুনর্ভোটের আবেদন জানান আওয়ামী লীগ সমর্থিত 2 প্রার্থী এবং জটিলতা দেখা দিলেই রাত 12টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেননি রিটার্নিং কর্মকর্তা। শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বুধবার রাতে নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান AK ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় পরাজিত প্রার্থী মামুন হোসেন মোস্তফার সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অন্তত 8 জন আহত হয়। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে যাচ্ছেন সাধারণ ছাত্র জনতা। তবে বিক্ষোভ মিছিল মার্কিন দূতাবাস পর্যন্ত যাওয়ার আগেই পুলিশ আটকে দেয়। বেলা 11:30 নাগাদ রাজধানী শাহজাদপুরের সুবাস্তু এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে তাতে পুলিশ বাধা দেয় এবং সুবাস্তু এলাকার মধ্যেই আটকে দেয়া হয় তাদের। এ সময় তারা বলেন, মার্কিন প্রশাসনের মদদেই গাজা উপত্যকায় হামলার সাহস পায় ইসরায়েল, তাই ফিলিস্তিনে গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নানা মহলের চাপ আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় ঢুকে পড়ল ইসরায়েলের পদাতিক বাহিনী। জনবহুল শহরটিকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা, পাশাপাশি গোপন বাংকার থেকেও গুলি ছুঁড়ছে সেনারা, এমনটা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সামরিক দফতর IDF। জানিয়েছে এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত 30 হামাস সদস্য। এতদিন হুমকি ধামকি দিলেও বৃহস্পতিবার সকালেই রাফা লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছুটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জনবহুল শহরটিতে মানবিক বিপর্যয়ের শঙ্কায় সর্বাত্মক হামলা ইস্যুতে কাউকেই পাশে পাচ্ছে না দেশটি। তবুও অনড় নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন্নধর্মী হামলা শুরু করেছে তেল আবিব। দেশটির পদাতিক বাহিনীও শুরু করেছে তৎপরতা। শহরটির অভ্যন্তরে ঢুকে গুলিছোড়া সহ ইহুদি সেনাদের নানামুখী সামরিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল।
এসব তৎপরতার পাশাপাশি প্রায় 15 লাখ ফিলিস্তিনির বর্তমান আশ্রয়স্থল রাফার অভ্যন্তরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করে রেখেছে ইসরায়েল। হামলার মাত্রা আরও বাড়লে তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 7 মাস ধরেই এক শহর থেকে আরেক শহরে ছুটছেন ফিলিস্তিনিরা, যাদের সবশেষ গন্তব্য ছিল রাফা। এখন প্রাণ বাঁচাতে সেই শহরও ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। চতুর্থবারের মতো স্থান পরিবর্তন করছি। আমার ছেলে মেয়ে আছে। এক ঘরে 9 জন আশ্রয় নিয়েছিলাম। এখন তারা এখান থেকেও চলে যেতে বলছে। কোথায় যাব জানি না। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। যেখানেই যাব সেখানেই হামলা হবে। আবার অজানার পথে ছুটতে হবে। কি হবে জানি না। আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। স্ত্রী সন্তান নিয়ে মৃত্যু ভয় কাটে আমাদের প্রতিটা দিন। এভাবেই এখন চলছে আমাদের। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই বন্ধ রয়েছে রাফা ক্রসিং, ফলে মানবিক সহায়তাও প্রবেশ করতে পারছে না শহরটিতে। এ পরিস্থিতিতে চরম মানবিক বিপর্যয় ঠেকাতে ক্রসিং খুলে দেওয়ার দাবি মানবাধিকার সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্র ক্রসিং খুলে দিতে চাপ দিচ্ছে তেল আবিবকে। ইসরায়েল এখন রাফা ক্রসিং এর দখল করে তার নিয়ন্ত্রণ নিয়েছে, আর তাই এটি খুলে দেওয়াও তাদের দায়িত্ব, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম পৌঁছাতে পারে। মানবাধিকার কর্মীরাও যাতে নিরাপদে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে ইসরায়েল সরকারকে। এদিকে রাফায় সম্প্রতি বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই শরণার্থী শিবির, বিভিন্ন আবাসিক ভবনে চলছে বোমাবর্ষণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাফায় বড় পরিসরে স্থলাভিযান হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। পরম মিত্রের প্রতি প্রথমবারের মতো এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের হুঁশিয়ারিকেও আমলে নিচ্ছে না ইসরায়েল। আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব ওয়াশিংটন তেল আবিবের বিবাদ। গাজার রাফায় ইসরায়েলের অভিযান ঘিরে উত্তেজনা বাড়ছে মার্কিন ইসরায়েল সম্পর্কে। উপত্যকার জনবহুল এলাকাটির দিকে অগ্রসর হলে সমর্থন দেয়া হবে না, আগেই স্পষ্ট করেছিল ওয়াশিংটন। তেল আবিবে অস্ত্রের চালান স্থগিতের যে খবর গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার পেন্টাগন নিশ্চিত করেছে সে তথ্য। সিনেটের আলোচনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা না করে বড় ধরনের স্থলাভিযানের বিরুদ্ধে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে যা দরকার করব, তবে রাফায় অভিযান ইস্যুতে আমাদের সহায়তার বিষয়টি নিয়ে আরেকটু পর্যালোচনা করা হচ্ছে। এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। অস্ত্র চালান আপাতত স্থগিত করেছি। রণক্ষেত্রে বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা না করে ইসরায়েলের বড় ধরনের হামলা চালানো উচিত নয়। আহ্বান, চাপ সব উপেক্ষা করেও যখন স্থলাভিযান নিয়ে বদ্ধপরিকর ইসরায়েল, তখন আরও অস্ত্র চালান স্থগিতের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি সাফাই ও গান এখনও জনবহুল এলাকায় প্রবেশ বা রেড লাইন অতিক্রম করেনি তেল আবিব। যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধের হুমকিকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। আলোচনার মধ্য দিয়ে মতভেদ দূর করা সম্ভব বলে জানান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। যুক্তরাষ্ট্রের মন গলাতে দুদেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক অনেক কথাও বলেন। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছিল অভূতপূর্ব। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে এটা সবচেয়ে বেশি। আরেকটি বিষয় আরও গুরুত্বপূর্ণ, অভিযানের সহায়তা। আইডিএফ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক, তা যে কোনো সময়ের চেয়ে বেশি। কোনো বিষয়ে মতভেদ হলে তা রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। গাজায় আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে দফায় দফায় কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।